আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। ব্রিটেনের নির্বাচনে স্টারমারের ইস্তেহার ঘোষণা, লেবারের কর পরিকল্পনার কড়া সমালোচনা ঋষি সুনাকের। লন্ডনে সাইবার হামলার পর রক্ত পরীক্ষায় বিলম্ব অব্যাহত, 2 মাসের বেশি প্রভাবে আশঙ্কা জিপি। এবং খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে লন্ডনের জাস্টিস ফর ভিকটিমসের মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। আসন্ন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের জন্য স্যার কিয়ার স্টারমার দীর্ঘ প্রতীক্ষিত লেবার পার্টির ইস্তেহার প্রকাশ করেছেন, যা নতুন করের 8.6 বিলিয়ন পাউন্ড সংগ্রহ সহ আরও সম্পদ তৈরি প্রদানের পরিকল্পনার মূল নীতিগুলোর রূপরেখা দিয়েছে। তিনি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অধীনে একটি সমতল অর্থনীতিতে ক্ষুব্ধ অস্পষ্ট টরি ভোটারদের জয় করার প্রয়াসে ব্যবসায়ী সমর্থক এবং শ্রমিক সমর্থক নেতৃত্বের সাথে সম্পদ সৃষ্টিকে 1 নম্বর অগ্রাধিকার করার প্রতিশ্রুতি দিয়েছেন। স্টারমার ভোটারদের সতর্ক করে দিয়েছেন যে লেবার জিতলে রাতারাতি চ্যালেঞ্জগুলি অদৃশ্য হয়ে যাবে না, কারণ তিনি দাবি করেছেন যে আজ তিনি যে ইস্তেহারটি উপস্থাপন করেছেন তা দ্রুত সমাধান নয়, বরং পরিবর্তনের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। লেবারের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে করের মূল্যস্ফীতি কম রাখা, এনএইচএস এর অপেক্ষার তালিকা কমানো, সীমান্ত সুরক্ষা কমান্ড বাস্তবায়ন, গ্রেট ব্রিটিশ এনার্জি তৈরি করা এবং অসামাজিক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি স্টারমারের এই আর্থিক নীতিগুলোকে কর ফাঁদ হিসাবে চিহ্নিত করে ইস্তেহারটি নিন্দা করেছে এবং ঋষি সুনাক এটিকে ইতিহাসের সর্বোচ্চ কর হিসাবে চিহ্নিত করেছেন। G7 শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ঋষি সুনাক লেবার পার্টির ইস্তেহারের সমালোচনা করে বলেছেন, তার দল যে ইস্তেহারটি প্রকাশ করেছে তা এই দেশের মানুষের জন্য কর হ্রাস করতে চলেছে এবং লেবারের প্রকাশিত শ্রম ইস্তেহারের স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কর বৃদ্ধি হতে চলেছে। দুটি বড় এনএইচএস ট্রাস্ট এবং জিপি সার্জারি দ্বারা ব্যবহৃত একটি প্যাথোলজি ফার্মে রাশিয়ান সাইবার অ্যাটাকের পর লন্ডনের রোগীরা অপারেশন রক্ত পরীক্ষা প্রক্রিয়ার জন্য 2 মাসের বেশি বিলম্বের মুখোমুখি হতে পারে বলে ডাক্তাররা সতর্ক করেছেন। কিংস কলেজ হসপিটাল এনএইচএস ট্রাস্ট এবং গাইস অ্যান্ড সেন্ট থমাস এনএইচএস ট্রাস্ট একটি গুরুতর ঘটনা ঘোষণা করে এবং 3 জুন সিনোনোভিসের উপর হামলার পর রক্ত সঞ্চালন করতে অক্ষম হয়। এই বিঘ্নের কারণে কিছু পদ্ধতি এবং অপারেশন বাতিল করা হয়েছে বা অন্যান্য এনএইচএস সরবরাহকারীদের কাছে পুনর্নির্দেশিত করা হয়েছে। রাশিয়ার সাইবার অপরাধীদের একটি গোষ্ঠী কিলিং এই হামলার পিছনে ছিল বলে মনে করা হয়, যা রাজধানীর কিছু অংশে নিয়মিত সেবাকে অচল করে দিয়েছে। এই আক্রমণ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব লন্ডনের জিপিদের মারাত্মকভাবে প্রভাবিত করেছে, যারা নিয়মিত রক্ত পরীক্ষা করতে অক্ষম। পূর্ব লন্ডনের জিপি ডক্টর আব্দুল কামালিব আশঙ্কা প্রকাশ করেছেন তার এর প্রভাবে 2 মাস স্থায়ী হতে পারে। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এনএইচএস ব্যয় লক হ্রাস করার প্রতিশ্রুতি সত্ত্বেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে এই হামলা আগামী মাসগুলোতে লন্ডনবাসীদের সেবার জন্য অপেক্ষার সময়কে আরও বাড়িয়ে তুলতে পারে। সবশেষ পরিসংখ্যানে দেখা দেয় 7 মাসের মধ্যে প্রথমবারের মতো নিয়মিত হাসপাতালে চিকিৎসার জন্য অপেক্ষার তালিকা বেড়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিকটিমস ইউকের উদ্যোগে 11 জুন বিবিসি হেডকোয়ার্টারের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি আলহাজ এম এ মালেক। সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ মাসুদুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিকটিমস ইউকের উদ্যোগে 10 জুন সোমবার বিবিসি হেডকোয়ার্টারের সামনে অনুষ্ঠিত হয় এক মানববন্ধন কর্মসূচি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। পরিচালনায় ছিলেন যৌথভাবে সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাওলানা শামীম আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক ডক্টর মইনুল ইসলাম। বক্তারা বলেন, প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে
আওয়ামী সরকার বাংলাদেশের এক নায়কতন্ত্র কায়েম করে আসছে। কেড়ে নিয়েছে জনগণের ভোটের অধিকার, হরণ করা হয়েছে বাক স্বাধীনতা। এমনকি প্রবাসে থেকেও যারা সরকারের অন্যায়ের প্রতিবাদ করে তারা দেশে যেতে পারছে না আটক হওয়ার ভয়ে। এভাবে আর চলতে দেয়া যায় না। এ সময় তারা বেগম খালেদা জিয়া ও কারাবন্দী সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি সহ নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। আজকে এই যে মানবাধিকার সংগঠনটি বিবিসির সামনে তারা হাজার খানিক লোক নিয়ে এখানে উপস্থিত হয়েছে এবং বিবিসিকে তারা ধন্যবাদ দিচ্ছে যে গত দাবি এবং সাবি নির্বাচনে বিবিসি বাংলাদেশের পক্ষে তারা অবস্থান নিয়েছে। আমরা বেগম খালেদা জিয়ার তারা আনকন্ডিশনাল তারা মুক্তি চাচ্ছেন। তারা চাচ্ছেন দেশনায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরবেন। তারা চাচ্ছেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসুক। আজকে মানববন্ধনের মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার সুরক্ষার দাবিতে, সাথে সাথে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল বিরোধী দলীয় নেতাদের মুক্তির দাবিতে আমরা আজকের এই বিবিসির সামনে মানববন্ধন করার মেইন উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সকল ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমরা জানাইতে চাই আমাদের বাংলাদেশের সিচুয়েশন সম্পর্কে এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের গণতন্ত্র এই বাংলাদেশে অবৈধ শেখ হাসিনা সরকারকে মেসেজ দেওয়া, যতদিন তিনি অবৈধভাবে ক্ষমতা থাকবেন ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমি ক্ষুধার্ত আহ্বান জানাই মিডিয়াদেরকে সঠিক তথ্য তুলে ধরুন, মানুষকে, জনসাধারণকে, জনগণকে সঠিক বিষয় তুলে ধরুন। এই অবৈধ সরকারের সকল অবৈধ কর্মকাণ্ড আপনাদের মাধ্যমে যেন আমরা জানতে পাই। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাবেক শিবির নেতা আশিক উদ্দিন, জাস্টিস ফর ভিকটিমসের অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশন সেক্রেটারি মাহবুব হাসান মাহফুজ, ম্যানেজমেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি মারুফ আহমেদ, মিডিয়া অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাম্মদ লতিফ আহমেদ, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি আবদুল্লাহ আল ইমরান, কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি জাকারিয়া আহমেদ, মকসুদ ইবনে ওয়াহিদ কোয়েস, হেলথ অ্যাফেয়ার্স সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ট্রেনিং সেক্রেটারি মোহাম্মদ আনিসুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি জাহিদ আহমেদ, অ্যাসিস্ট্যান্ট মিডিয়া সেক্রেটারি ইমতিয়াজ আহমেদ ইমন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আহসান হাবিব তাকি, প্রেস সেক্রেটারি মারুফ আহমদ, অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি শাকিল আহমদ, উইমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি ইশরাত জান্নাত নাজমিন, স্পোর্টস অ্যাফেয়ার্স সেক্রেটারি মুহিবুর রহমান বুলবুল, আলমগীর আজাদ সুমন, জাহির আহমেদ, জাওয়াদ আহমেদ, জামিল আহমেদ সহ আরও অনেকেই। মূল উদ্দেশ্য হচ্ছে দফা 1 দাবি 1, এটা পরিষ্কার হচ্ছে অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার বাংলাদেশের মসনদে থাকতে পারবে না। লুণ্ঠিত আমরা চাই ফ্রি এবং ফেয়ার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বেগম খালেদা জিয়া মুক্তি এবং দেশ নেতা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, এটাই আমরা আশা করি। আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, আমরা আমাদের ভোটের অধিকার ফিরে চাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর ভিকটিমস ইউকের উদ্যোগে বিবিসি হেডকোয়ার্টারের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তাদের একটাই দাবি, ভোটের অধিকার এবং নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন। মোহাম্মদ মাহমুদুজ্জামান, NTV ইউরোপ, লন্ডন। ওল্ডহামে ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের কল্যাণমূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গ্রেটার ম্যানচেস্টার ইনচার্জ দেলোয়ার হোসেন শিবলি রিপোর্টে বিস্তারিত। জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্যের প্রবাসী ইসহাকপুর গ্রামের 5টি পাড়ার সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট 2016 সালে প্রতিষ্ঠার পর থেকেই গ্রামবাসীদের ঐক্যবদ্ধ করে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতায় ওল্ডহামে অনুষ্ঠিত হয়েছে এক সাধারণ সভা। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টির সদস্য এবং গ্রামবাসীদের উপস্থিতিতে এটি এক মিলন মেলায় পরিণত হয়। সংগঠনের চেয়ারম্যান বদর শামসুদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তকদ্দুস আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেবুল মিয়া। এ সময় বক্তব্য রাখেন ইসহাকপুর গ্রামের প্রবীণ মুরব্বী উপদেষ্টা সমুজ মিয়া, ট্রাস্টি রকিবুল্লাহ, আবির খান, শাহ নুরুল করিম
মুহিত মিয়া, আব্দুল মুসব্বির, আব্দুল হাই সেতু, আলমগীর, শামীম গনি, রাশিদুল্লাহ, শিশু মিয়া, নিক্সন, লিটন এবং মুমিন আহমেদ সহ সংগঠনের সদস্যরা। বক্তারা সংগঠনটির শিক্ষা কার্যক্রম, মসজিদ মাদ্রাসার সহযোগিতা এবং ফ্রি মেডিকেল সার্ভিস সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমের বর্ণনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করতে নতুন ট্রাস্টি বৃদ্ধির মাধ্যমে সবাইকে জড়িত করে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান। দিলওয়ার হোসেন শিবলি, এনটিভি ইউরোপ, গ্রেটার ম্যানচেস্টার। ফ্রান্সে কাজের ক্ষেত্রে অনিয়মিত বিভিন্ন দেশের অভিবাসীদের জীবনে ঘটে যাওয়া অমানবিক ও ভয়ঙ্কর পরিস্থিতির নানা দিক এবং অভিবাসন বিষয়ক কঠোর আইনকে উপজীব্য করে নির্মিত ফরাসি মঞ্চনাটকে চমৎকার অভিনয় শৈলী দেখিয়ে প্রশংসায় ভাসছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি নাট্যকর্মী শোয়েব মোজাম্মেল। নাটকের মূল ভাবনাও তার নিজেরই। ফ্রান্স থেকে আবুল কালাম মামুন জানান, 12 জুন সন্ধ্যায় শিল্প সংস্কৃতির তীর্থভূমি প্যারিসের উপকণ্ঠ মাইল্যান্ডের একটি হলে ম্যাক্সিম সাজিলির নির্দেশনায় লা আভান্তাজ আল কোলাক কান্দিসিও ইউমাইন দা আবখি সো প্যাপিয়ে নামক এই নাটকটি মঞ্চস্থ হয়। জুলিয়েন ম্যাকিউ রচিত মঞ্চায়িত নাটকটিতে শোয়েব মোজাম্মেল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু বাকার, আমিন, ডেম্বা, ফদি, হাসান, জেলেনা, লুই, মামাদু, সালিহা, টিক্লিয়ার সহ 15 জনের মতন থিয়েটার কর্মী। এর আগে গত 7 ও 8 জুন আভারভিলিয়ে পৃথক দুটি হলে নাটকটির প্রদর্শিত হয়। ফ্রান্সে অনেক কাজের ক্ষেত্র থাকলেও বৈধতা ছাড়া কাজ করা খুবই কঠিন। এই সুযোগে মালিকরা কম টাকা দিয়ে বেশি কাজ করতে বাধ্য করে। এছাড়া এখানে স্থায়ীভাবে বসবাস করতে হলে কঠোর আইনের গ্যারাকলে পড়তে হয়। বিশেষ করে বিভিন্ন পর্যায়ে ফরাসি ভাষা শিক্ষার বিভিন্ন লেভেল বাধ্যতামূলক করার নিয়ম চালু হচ্ছে, যা কম পড়ালেখা জানা অভিবাসীদের জন্য খুবই কষ্টদায়ক। এমনকি কাজে সিনিয়রদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এসব বিষয়কে উপজীব্য করেই মূলত নাটকের কাহিনী গড়ে উঠেছে। এই নাটকের মধ্য দিয়ে মূলত 2024 সালে জানুয়ারিতে যে একটা আইন হয়েছে এই পার্লামেন্টে সেই বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে। মূলত যেমন আগে ওকুতেফ ছিল 1 বছর, এখন বলা হচ্ছে 3 বছরের এই ওকুতেফ। এবার বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের খবর। চলমান টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুযোগ ব্যাটিং ব্যর্থতায় হেলায় হারানোর পর নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে সুপার 8-এ যাবার লড়াইয়ে থাকল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কিংস্টাউন সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে সাকিব আল হাসানের অপরাজিত 64 রানে 5 উইকেটে 159 রান করা বাংলাদেশ গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে। বিস্তারিত রিপোর্টে। 2009 সালে আর্নেস ভ্যালি স্টেডিয়ামে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। কিংস্টনের এই মাঠেই এবার নেদারল্যান্ডসকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর পথে লাল সবুজরা। বাংলাদেশের দেয়া 160 রানের টার্গেটে ব্যাট করে শুরুটা বেশ ভালোই করে নেদারল্যান্ডস। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও রান তাড়ায় গতি ছিল বেশ ভালোই। 15তম ওভারে রিশাদের বলে সাইব্রান্ড বিদায় নিলে ম্যাচে ফেরে বাংলাদেশ। ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং ব্যবধান করে দেয় দুই দলের। বাংলাদেশের হয়ে রিশাদ 3টি উইকেট নেন, 2টি করে উইকেট আদায় করেন তাসকিন আহমেদ। মুস্তাফিজ, তানজিম ও মাহমুদুল্লাহ 1টি করে উইকেট নেন। এর আগে টস হেরে শুরুতেই মাঠ ছাড়েন অধিনায়ক নাজমুল শান্ত। থিতু হতে পারেননি লিটন। 26 বলে 35 রান করেন তানজিদ। 15 বলে 9 রান করে মাঠ ছাড়েন হৃদয়। 21 বলে 25 রান করেন মাহমুদুল্লাহ। ক্যারিয়ারের 13তম অর্ধশতক আদায়ের দিনে 46 বলে 64 রানের ইনিংস আসে সাকিবের ব্যাট থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাট মিলিয়ে যা 100তম অর্ধশতক সাকিবের। 7 বলে 14 রান করেন জাকের। ডাচদের হয়ে আরিয়ান দত্ত ও ফন মিকেরেন 2টি করে উইকেট নেন। কুশলী আসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।